এ বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট লিগাল ওপিনিয়ন নিয়েছিল এবং এই টপ লিগাল এক্সপার্টরা বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট এ বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট লিগাল ওপিনিয়ন নিয়েছিল এবং এ বিষয়ে টপ লিগাল এক্সপার্টরা লিখিতভাবে জানিয়েছেন যে ইন্টারিম গভর্নমেন্ট ইয়েস ভোট চাইতে পারে, এ বিষয়ে কোনো লিগাল প্রতিবন্ধকতা নাই। প্রফেসর ইউনূস বলেছেন দেশের সর্বত্র এখন ইলেকশনের জোয়ার চলছে, তবে ফর্মাল ক্যাম্পেইন শুরু হবে, আপনারা জানেন যে জানুয়ারির 22 তারিখে ফর্মাল ক্যাম্পেইন হয়। আর উনি বলেছেন ইউএর অবজারভার প্রেরণ হচ্ছে বাংলাদেশের ইলেকশনের জন্য একটা বড় এন্ডোর্সমেন্ট এবং এটা বাংলাদেশের আমি একটু আগেই বলেছি একটা ডেমোক্রেটিক উত্তরণের জন্য খুবই প্রয়োজনীয়। ইলেকশনের জন্য উনি বলেছেন যে মেজর চ্যালেঞ্জ হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে যেই ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনারা জানেন যে খুব ম্যাসিভ মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে এবং এখানে এইটা দিয়ে অনেক ক্ষেত্রে ভায়োলেন্স ইনস্টিগেট করা হচ্ছে। তাছাড়া পতিত স্বৈরাচারের লোকেরা ইলেকশন ডিসরাপ্ট করার চেষ্টা করবে, তবে সিকিউরিটি ফোর্সেস পুরোপুরি রেডি থাকবে যে কোনো চ্যালেঞ্জ ফেস করার জন্য, তারা অলরেডি রেডি আছে। প্রফেসর ইউনূস বলেছেন ওমেন এবং ইয়াং পিপলদের মধ্যে ভোটের জন্য খুবই এনথুসিয়াজম লক্ষ্য করা যাচ্ছে এবং খুবই হাই এনথুসিয়াজম এবং আসন্ন নির্বাচনে উনি আশা করছেন খুবই ভালো টার্ন আউট হবে। এই ছিল আজকের মিটিং, মানে ইউরোপিয়ান ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভারের সাথে মিটিংয়ের মূল ডিসকাশনের বিষয়বস্তু। এছাড়া আকি আবের সাথে ওনার একটা মিটিং হয়েছে এবং সে বিষয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি উনি কথা বলবেন, আর তারপরে যে কথা বলবেন ইয়ের বিষয়ে কিছু ভায়োলেন্সের বিষয়ে আমাদের ফয়েজ আহমেদ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি বলবেন। আপনাদেরকে ইতিমধ্যে আমাদের প্রেস সেক্রেটারি সাহেব উনি বলেছেন যে আকি আবে উনি হচ্ছেন জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবে, তার স্ত্রী। আপনারা জানেন যে শিনজো আবে 2022 সালে উনি অ্যাসাসিনেটেড হয়েছিলেন। তো তার স্ত্রী উনি একটা প্রতিনিধি দলকে নেতৃত্ব দিচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশে, এবং এনকারেজমেন্ট অফ সোশ্যাল কন্ট্রিবিউশন নামে একটা ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের কাজে উনি বাংলাদেশে এসেছেন। উনি আজকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং ওনার স্বামীর সাথে মাননীয় প্রধান উপদেষ্টার খুবই আন্তরিক সম্পর্ক ছিল এবং তাদের সম্পর্কে স্মৃতিচারণ করেছেন। এবং উনি আসলে আজকে আমাদের প্রধান উপদেষ্টার কাছে আসলে জানতে চেয়েছিলেন যে নির্বাচন পরবর্তী আসলে উনি সময় কিভাবে কাজ করবেন বা ওনার পরিকল্পনা সম্পর্কে। আমাদের প্রধান উপদেষ্টা ওনাকে জানিয়েছেন যে উনি মূলত 3টা বিষয়ে ফোকাস করে নির্বাচন পরবর্তী সময় ওনার কাজ করবেন। ডিজিটাল হেলথ কেয়ার ডেভেলপমেন্টের বিষয়ে কাজ করবেন, হেলথ কেয়ার যাতে করে আমাদের দেশের নারী বা আমাদের যে ভালনারেবল গোষ্ঠী যারা আছে তাদের হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে তাদের অ্যাক্সেসটা বাড়ে। পাশাপাশি আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারাও একটা ডিজিটাল সিস্টেমের মাধ্যমে তাদের পরিবারের হেলথের ব্যাপারে খোঁজখবর রাখতে পারেন, হেলথের ব্যাপারে যাবতীয় প্রয়োজনীয় অ্যাডভাইস দিতে পারেন। এটা নিয়ে কাজ করবেন উনি। এবং আরও ওনার যেটা রেগুলার কাজ তো এর আগে উনি যখন যেগুলো করেছেন ইউথ ডেভেলপমেন্ট, তরুণ উদ্যোক্তা তৈরির কাজ, যেটা উনি আগেও করছেন এটাও করবেন, এবং 3-0 নিয়ে ওনার যে কাজ ছিল সেই কাজটা উনি কন্টিনিউ করবেন। এবং উনি আগে আবেগে জানিয়েছেন যে নির্বাচনের পরে মার্চের 3য় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে উনি জাপান সফর করবেন। এবং এই ফাউন্ডেশনটা এরা বিভিন্ন বিষয়ে আপনার গবেষণা করে, পার্টিকুলারলি ওশিয়ান রিসার্চ নিয়ে তাদের যে কাজ এবং সেটা নিয়ে উনি একটা কনফারেন্স ওখানে যোগ দেবেন এবং এই বিষয়ে যাতে কোলাবোরেশনটা বাংলাদেশের সাথে কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে তাদের সাথে কথা বলবেন। জি ধন্যবাদ। সাম্প্রতিক সময়ে কিছু ঘটনায় একটু উদ্বেগের সঙ্গে খেয়াল করা যায়, কিছু অপপ্রচারের ফলে সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা বিনষ্টের মতো ঘটনার কেউ কেউ চেষ্টা করেন বা কেউ প্রভোকেটেড হন। সর্বশেষ নরসিংদীতে একজন মুদি ব্যবসায়ী, তার পুলিশ এবং পরিবারের প্রাথমিক যে ধারণা তিনি হচ্ছে পারিবারিক কলহ এবং ব্যবসায়ের পূর্বশত্রুতার জেরে খুন হয়েছেন।
ওই ভদ্রলোকের ধর্মীয় পরিচয়, উনি মণি চক্রবর্তী, ধর্মীয় পরিচয় সনাতন হওয়ার ফলে এটি নিয়ে নানান জায়গায় মিথ্যা প্রপাগান্ডা তৈরি হয়েছিল যে সাম্প্রদায়িক হামলায় তিনি নিহত হয়েছেন এই ধরনের। সেটার ভিত্তিতে আমরা খেয়াল করেছি যে কয়েকজন বিশিষ্ট নাগরিক বিবৃতিও দিয়েছেন। তো এই বিশিষ্ট নাগরিক যারা বিবৃতি দিয়েছেন তাদের মধ্যে অনেককেই দেখা গেছে ইতিপূর্বে বাংলাদেশের সমাজে নানান ঘটনায় ওনারা নিরপেক্ষ তদন্ত করেছেন, ওনারা সে সমস্ত জায়গায় ভিজিট করেছেন। তো আমরা প্রত্যাশা করব কোনো ঘটনায় যদি ওনাদের উদ্বেগ তৈরি হয়, মিথ্যা বা বানোয়ার তথ্যের ভিত্তিতে সেগুলিতে প্রভাবিত না হয়ে বিবৃতি দেওয়ার আগে একটু যাচাই বাছাই করবেন এবং প্রয়োজনে তারা সরজমিনে ভিজিট করবেন, সেখানে কোনো সাম্প্রদায়িক ইস্যু আছে কিনা সেটা দেখবেন। আদারওয়াইজ ওনাদের এই ধরনের বিবৃতি বা মিথ্যা তথ্য যখন দুটো মিলে এক জায়গায় দাঁড়ায়, এটা আমাদের যে সোশ্যাল যে সাম্প্রদায়িক যে হারমোনিটা, এটা বিনষ্টের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। এই জায়গায় প্রত্যেকেই সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে। থ্যাংক ইউ। আর একটা আপনারা জানেন যে আমাদের যারা দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোন আছে, একটা হিসাবে একটা সার্ভেতে দেখা যায় যে এদের সংখ্যা প্রায় 5 লাখ, 500,000 পিপল। তারা তাদের সুবিধার্থে, হ্যাঁ, আমাদের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরারের ঐকান্তিক প্রচেষ্টায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্রণীত হয়েছে পাবলিক ও শ্রেণী পরীক্ষায় শ্রুতি লেখকের সেবা গ্রহণ সংক্রান্ত নীতিমালা 2025। তো এটা কেন ইম্পর্টেন্ট? এটা এই জন্য ইম্পর্টেন্ট, আগে যেটা ছিল সেটা কোনো সত্যিকার এক একটা বোর্ড এক এক রকম নিয়মে চলতো, ফলে একটা সেন্ট্রালি স্ট্যান্ডার্ডাইজড কোনো একটা সিস্টেম ছিল না এবং এতে অনেকের পরীক্ষায় অনেকে ক্ষতিগ্রস্ত হতেন। তো এইটাকে সামনে রেখে এই বছর উনি যেটা করেছেন যে এটার একটা পুরো সবাইকে এনে যারা এটার ব্যাপারে এক্সপার্ট, এখানে কত সময় লাগে পুরোটাকে নিয়ে একটা স্ট্যান্ডার্ড একটা নীতিমালা করা হয়েছে। এটা আশা করা যায় যে যারা আমাদের দৃষ্টি প্রতিবন্ধ ভাই বোন যারা সরকারি বা বেসরকারি টেস্টে তারা এক্সাম যারা অ্যাপিয়ার করেন, তাদের জন্য এটা এখন খুব ইজিয়ার হবে এবং তাদের হয়ে যারা শ্রুতি লেখক যারা লেখেন তাদের জন্য এটা একটা খুবই একটা আমরা বলবো যে সব কিছু ইজিয়ার করবে এই টেস্টগুলো করা। তো দৃষ্টি প্রতিবন্ধীদের সুবিধার্থে পাবলিক ও শ্রেণী পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে গত মাসের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পাবলিক ও শ্রেণী পরীক্ষায় শ্রুতি লেখকের সেবা গ্রহণ সংক্রান্ত নীতিমালা 2025 জারি করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরারের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ 4 মাসে একাধিক অংশীজনের সাথে আলোচনার ভিত্তিতে এই নীতিমালা প্রণীত হয়েছে। সমাজসেবা অধিদপ্তর 2024 সালের জরিপ অনুযায়ী দেশে দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠীর সংখ্যা 4,75,565 জন। ইতিপূর্বে পাবলিক ও শ্রেণী পরীক্ষার জন্য কোনো অভিন্ন ও সম্পূর্ণ নীতিমালা ছিল না। বিভিন্ন সময় একাধিক ও খণ্ড খণ্ড প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে এই শ্রুতি লেখকের নিয়োগ পরিচালিত হতো। বিভিন্ন বোর্ড ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব নিয়মে শ্রুতি লেখকদের নিয়োগ দিত। কারা এই পদে নিয়োগ পাবে, কি উপকরণ সাথে নিতে পারবে, সম্মানীর হার কি হবে, আবেদন ফর্ম, এই বিষয়ে অভিযোগ ও প্রতিকার কিভাবে হবে তার কিছু উল্লেখ করা ছিল না। অতিরিক্ত সময়ের কথা উল্লেখ করা হলেও সেটা কতটুক হবে তার ভিন্নতা ছিল। এই নীতিমালায় প্রতি ঘন্টার সময়ের বিপরীতে 15 মিনিট অতিরিক্ত সময় নির্ধারণ করা হয়েছে। এই নীতিমালায় সমন্বিতভাবে সকল সমস্যাগুলো চিহ্নিত করে অংশীজনের সাথে আলোচনার ভিত্তিতে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই নীতিমালা সকল সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সাধারণ শিক্ষা বোর্ডসমূহ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাবলিক শ্রেণী পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের জন্য প্রযোজ্য হবে। নীতিমালায় তফসিল শ্রুতি লেখকদের যোগ্যতা ও আবেদন করার ফরমের বিশদ বিবরণী সংযুক্ত করা আছে। ইতিমধ্যে একাধিক সংগঠন ও সংস্থা এই নীতিমালাকে স্বাগত জানিয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার বলেছেন, শিক্ষার সমতায়নে এই নীতিমালা
আমাদের কার্যকরী ভূমিকা রাখবে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি এই সরকারের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিবে।